নমস্কার। আমার কাছে দূরে দেশে বিদেশে ছড়িয়ে থাকা সকল শ্রোতা বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই অডিও স্টোরি উইথ মৌমিতা ইউটিউব চ্যানেলে। আজ এই চ্যানেলে আপনাদের পড়ে শোনাব প্রখ্যাত সাহিত্যিক গজেন্দ্র কুমার মিত্রের লেখা একটি অসাধারণ ছোট গল্প। গল্পের নাম স্ত্রী ভাগ্য। শুনতে থাকুন আজকের গল্প স্ত্রী ভাগ্য। তখনও বিশ্বযুদ্ধ বাধেনি। তখনও ৬০ টাকা মাইনেতে ছোট পরিবার বেশ সচলভাবেই চলতে পারত, বিশেষ যদি নিজেদের একটা বাড়ি থাকে। বাড়ি অবশ্য একতলা, তারও দুটি ভাগ। মদনমোহন ও মণিমোহন দুই ভাই। বাড়িতে ছোট বড় চারখানি ঘর। ভাগ করারও কোনো অসুবিধা হয়নি। মধ্যে একটা দেওয়াল দেওয়া তখনকার দিনে এমন কিছু ব্যয়সাধ্য ছিল না। সবই ঠিক ছিল, কেবল বড় রকমের অসুখের কথা কেউ ভাবেনি। মদনমোহনের হঠাৎই একটা সেরিব্রাল স্ট্রোক হয়। তখন অবশ্য এসব রোগের কথা কেউ জানতো না বিশেষ। কেউ কেউ বলতো সন্ন্যাস রোগ, কেউ কেউ সোজাসুজি বলতো মাথায় রক্ত চড়েছে, তাতেই রক্ত চলাচল বন্ধ হয়েছে। এইসব রোগের কোনো চিকিৎসা ছিল না, এখনো বিশেষ নেই। যে মারা গেল সে তো অব্যাহতি পেল, আর যে পড়ে রইল পা পড়ে গেছে, কথা বন্ধ। এই অবস্থায় তার দুর্গতি সীমা থাকে না। চাকরি করতেন মদন এক মারোয়ারি ফার্মে। তারা খবর শুনে আফসোসের চুচু শব্দ করলেন মুখে। তারা লোক খারাপ নন, ৩-৪ মাস মাইনে টানলেন। তারপর যখন বুঝলেন যে ভালো হবার নয়, তখন স্ত্রীকে ডেকে আরো ৫০০ টাকা দিয়ে বললেন, আর আমরা টানতে পারবো না, অন্য লোক রাখতে হয়েছে তো। তবে তোমার ছেলে পাশ করে যদি আসে, কাজ দিতে চেষ্টা করব। ছেলে নরেশ তখন ফার্স্ট ক্লাসে পড়ে। ভালো ছেলে, ভালো মার্কস পেয়ে পাশ করেছে। মাস্টার মশাইটা বললেন, যেমন করে হোক বিএ পাসটা করে নাও। এসব পেটি সদাগরি অফিসে কাজ করা মানে জীবন নষ্ট করা। শোভাও তাই বুঝলেন, বললেন, তাই পর বাবা, আখের নষ্ট করে লাভ নেই, একুল ওকুল দুকুল যাবে। তখনও ভাবেননি যে রোগটা চিরস্থায়ী হবে। গহনা সামান্যই ছিল, একে একে সব গেল। আগে বাঁধা দেওয়া হয়েছিল, পরে বিক্রি করতে হলো। তারপর চারিদিকে ঋণ। শেষে বাড়িতে হাত পড়ল। মদনের কথা বন্ধ, কিন্তু জ্ঞান ছিল। হাত একটা নাড়তে পারেন, বা ডান দিকেরটা একটু নাড়া যেত, কিন্তু উন্নতি হওয়া দূরে থাক, আরো অবসর এলো। ফলে খাওয়ানো নাওয়ানো প্রাকৃতিক কাজগুলো সবই শোভাকে করতে হয়। তাছাড়া রাঁধা বাসন মাজা সবই তো আছে। কলেজের ভাত ৯:৩০টার মধ্যে দিতে না পারলে প্রথম ক্লাস নষ্ট হয়ে যাবে। নরেশ আগে আগে বাবার সেবা একটু করত, কিন্তু পরে পড়ার চাপ পড়তে লাগলো যখন, তখন এটুকুও করতে পারতো না। সুভাকেই সব করতে হতো। বসে খাওয়ানোই তো একটা পর্ব। ভাত রুটি চটকে খানিকটা তরল করে খাওয়াতে হয়, সময় লাগে। তারপর এইভাবে পড়ে থাকার ফলে হজম শক্তি কমে আসছে, অথচ কোনো খাদ্য দেখলেই চোখ লোলুপ হয়ে ওঠে। ফলে প্রাকৃতিক কাজের মধ্যে যেটা প্রধান, সেটা যখন তখন বারবার হয়ে যায়। ভুলতেও পারেন না, নোংরার মধ্যে পড়ে থাকেন। একটা শুধু গোঁ শব্দ করতে পারেন মধ্যে মধ্যে। রান্নাঘর থেকে সবসময় শোনা যায় না। ক্রমশ ধৈর্যের বাঁধ ভাঙে। শেষে মনের ঝাল মেটাতে মারধর করেন। একদিন ঝাঁটা দিয়ে সপাসপ মারেন আর গালাগাল দেন। নরেশ একদিন বলে, কি করছো মা, তুমিও যদি এমন করো। রুগ্ন লোকটার দোষ কি বলো? জ্বলে ওঠেন শোভা, বলেন, তুই কর না, করে দেখ না, কত ধানে কত চাল। চিষ্টির কাজ করছি, গতর পাত হয়ে যাচ্ছে, তার উপর যদি দিনে ৭-৮ বার নোংরা পরিষ্কার করতে হয়, আমার কি অবস্থা ভাবিস না? ছেলে চুপ করে যায়। তার যে সময় নেই, বিয়ে ক্লাসে উঠে একটা টিউশনিও নিতে হয়েছে।
নইলে বই খাতার খরচ জোগানো যায় না। যাই হোক, বছর ৫ মধ্যে মদনবাবু বিদায় নিলেন। বিএ পাশ করেছে অনার্স নিয়ে, সেই কথাটা শুনিয়ে দিতে দৃষ্টি উজ্জ্বল হয়ে উঠেছিল। কিন্তু সেই সঙ্গে চোখের জলও গড়াতে লাগলো অবিরল। অনেক ঘুরে অধ্যাপকদের চেষ্টাতেই একটা চাকরি পেল। সওদাগরি আপিস, কিন্তু সাহেবী ব্যবসা, অবস্থা অনেক ভালো। নরেশ সুখবরও যেমন দিল, দুঃসংবাদও একটা দিতে হলো। ৩টে মর্টগেজ হয়ে গেছে, মহাজন এবার দখল করবেন। অতএব মানে মানে চলে যাওয়াই ভালো। ছ্যাঁচড়াবৃত্তি করতে ইচ্ছে করে না। আর কেই বা কোটঘর করবে? আমার এই নতুন চাকরি। অনেক খুঁজে একটা ছোট্ট বাড়ির একতলা ভাড়া করা হলো। দোতলায় মালিকরা থাকেন, তাদের দুটো ঘর, কিন্তু নিচে সিঁড়ির জন্য একটা মাঝারি আর একটা ছোট্ট চোরাকুঠুরির মতো ঘর। তবে একটা রান্নাঘর আছে, এই রক্ষা। কল পায়খানা দুপক্ষেরই, তাতেই ১৫ টাকা ভাড়া। ওখান থেকে আসতে অনেক আসবাব বিক্রি করতে হলো। ঢেউ ডাকনাও নিজেদের বাড়িতে অনেক জড়ো হয়, সেও বোতলওয়ালা ডেকে জলের দামে বিক্রি করতে হলো। তবে ওরা ভদ্র ব্যবহার করেছে বলে যিনি মহাজন, তিনি বাড়ি বিক্রির টাকায় সুদ কিছু মাফ করে ৫০০ টাকা নগদ নরেশের হাতে দিলেন। বছরখানেক পরে শোভা পিড়াপিড়ি করতে লাগলো, নরেশ, তুই এবার বিয়ে কর। এই তো মোটে ২৩ বছর বয়স মা, ২-৪ বছর যাক না, আয়টা একটু বাড়ুক, বউ পোষা তো সহজ নয়। ছেলে বলে, কিন্তু শেষ পর্যন্ত নরেশকে নিজে উদ্যোগী হতে হলো। এক আপিস বন্ধু দিন কত বাড়িতে টেনে এনে বোনকে দিয়ে খাবার চা পরিবেশন করিয়ে নরেশকে বিচলিত করলো। দেখতে মোটামুটি ভালো, ভালো কথা কইতে পারে, বিচলিত হবারই তো কথা। তবু সে রাজি হয়নি আয় দেখিয়ে। শেষে কন্যার দাদাই একটা ব্যবস্থা করে ফেললো। মেয়ে ম্যাট্রিক পাস, ১ বছর কলেজেও পড়েছে। এইখানের বড়বাবুকে বারবার ইলিশ মাছ খাইয়ে মনটা স্নিগ্ধ হতে একটা কাজের ব্যবস্থা করে নিল। তিনি বললেন, এখন কোনো ভালো পোস্টে তো দিতে পারবো না, সাহেবরা বলেন গ্র্যাজুয়েট ছাড়া নেব না। এটা ডিসপ্যাচারের কাজ, বাংলায় যাকে বলে দপ্তরি। মানে কোন চিঠি কোথায় যাবে, কোনটা ডাকে, কোনটা পিয়ন দেবার মতো দেখে, টিকিট কোনটায় কত কি দিতে হবে, এইসব কাজ। ঝক্কি আছে, প্রথমটায় খুব সাবধানে চলতে হবে। আর কোনো বাধা থাকে না। অন্য এক আত্মীয়ের বাড়ি গিয়ে বিয়ের পর্ব সারতে হলো। কন্যাপক্ষ মাত্র ১,০০০ টাকা নগদ নিলেন। অবশ্য ঘড়ি আংটি এসব দেওয়া হলো। মেয়ের মাত্র ১০ ভরি সোনা, চুড়ি আর হার। তখন খুব ফঙ্গপেনে গয়নার চাল হয়নি। ফল যা দাঁড়ালো, নরেশের প্রায় ১,০০০ টাকা বার হলো। তবে ভাবলো, এখন তো যা হোক একটা বাড়তি আয় হলো। তবে সেই সঙ্গে একটা মানুষের খরচা বাড়লো, অত বোঝেনি। ফল হলো এই, শোভাকে সেই ভোরেই উঠতে হয়, ছেলে বউকে একসঙ্গে ৯টার মধ্যে ভাত দিতে হবে। সংসারের কোনো কাজই বউয়ের দ্বারা হয় না। তবু সে সকালে ওঠে, মানে ৬টা ৬:৩০। শুধু বিছানাটা করে, নিজের বিছানা শোভা করতে দেন না। থাক থাক, বাসি কাপড়ে আর আমার বিছানা সোর করতে হবে না, ও আমি করে নেব। বিয়ের সময় ৩ টাকা দিয়ে একটা ঝি রেখেছিল, সে শুধু বাসন মেজে দিয়ে যায় দুবেলা। তো সপ্তাহে অন্তত ২ দিন কামাই। রাগ করে শোভা তাকে তাড়িয়ে দিলেন। আর কোনো ঝিয়ের চেষ্টাও করলো না নরেশ। মা তাড়িয়েছেন, মাই কাউকে জুটিয়ে নিন না। শোভা চা খান না, এরা খায়। এইটে বউ করে নেয়, কাবডিসও ধুয়ে রাখে। উঠনো করতে চেয়েছিল, কিন্তু সে শোভার পছন্দ হয় না। ক্রমশ শোভার মন বিদ্রোহ করে। বউ এসে ঝিবিত্তি বাড়লো বই কমলো না। একদিন বলেই ফেললেন নরেশকে, দেখ বাবা, আর পারছি না আমি। যেদিন থেকে এই বংশে পা দিয়েছি, সেদিন থেকেই গাধার খাটুনি খাটতে হয়েছে। এইবার ছুটি দে। শুনেছি কাশিতে এমন অনেক বিধবা আছে,
ওখানে সস্তা গন্ডা কোনো রকমে চালিয়ে নেব। আমাকে একটা ব্যবস্থা করে পাঠিয়ে দে। ছেলে আকাশ থেকে পড়ল। এখনো সন্তান আসতে দেয়নি সে, কিন্তু এবার আর দেরি করা যায় না। সে ভেবেছিল মা নাতি বা নাতনি পেয়ে খুশি হবেন, তিনিই দেখবেন, ওদের কোনো ঝামেলা থাকবে না। এখন একটা রাত দিনের ঝি ছাড়া তো আর চলবে না। যখন ছেলেপিলে হবে, তার উপর মাকে ওখানে টাকা পাঠানো। শাশুড়ি সব শুনে বললেন, না না, এমন কিছু খরচা না। আমার জানাশুনো ৩-৪ জন বুড়ি থাকে। ৫-৬ টাকা তো বটেই, কেউ কেউ এমনকি ৪ টাকাতেও জীবন কাটায়। তবু বুঝিয়ে বলতে হলো মাকে। শুভা একেবারেই বেঁকে দাঁড়ালেন। চিরদিন তোদের সংসারে ঝিমিত্তি করেছি, আবার বউয়ের দাসিত্ব করতে হবে, তা তো বুঝিনি। আর পারবো না। নগত্যা কাশিতে গিয়ে শ্বশুরবাড়ির জানাশুনো লোকের সঙ্গে কথা কয়। গণেশ মহল্লায় একটা ঘর মাসিক ১ টাকা ভাড়ায় ঠিক করে মাকে থিতু করে চলে এলো। বললে, যেমন করে হোক তোমাকে ১০ টাকাই পাঠাবো, তবে তা থেকে ২-৪ পয়সা জমিও। অসুখ বিসুখ তো আছে, আমার খরচা বাড়লো বই কমলো না তো, বেশি দিতে পারবো না। এই সময়টাতে যুদ্ধ বাঁধল, দ্বিতীয় বিশ্বযুদ্ধ। তখন যে এই যুদ্ধ এত দীর্ঘস্থায়ী এবং প্রলয়ঙ্কর চেহারা নেবে তা কেউ বোঝেনি। যেমন চলছিল জীবন, তখনও তেমনই চলতে থাকবে, এই ওরা বুঝেছিলেন। কিন্তু বছর ২ পরে জিনিসের দাম চড়তে লাগলো। ১০ টাকাতে আর কুলোয় না। ফুলোবার কথা নয়। অনেকেই রকম ৪-৫ টাকার বুড়ি মহিলারাও কান্নাকাটি শুরু করলেন। ছত্র অনেক আছে, তারা আর নতুন কাউকে খাওয়াতে চায় না। তাদেরও আয় কমছে, ব্যয় বাড়ছে। ছেলেকে লিখলে ছেলে উত্তর দেয়, আমার এখানেও খরচ বাড়ছে, আয় বাড়ছে না, আমি কোথা থেকে দিই বলো? এমন কিছু নেইও যা বেচে টাকা পাঠাবো। তুমি মা কষ্টসিষ্ট করে চালাও। শেষ অবধি একবেলা খাওয়া ধরতে হয়। একটু দুধের ব্যবস্থা ছিল, তাও বন্ধ। আগে আগে গরমের সময় বেল, খরমুজ এইসব খেয়ে দিন কাটত, তারও খরচ থাকে না। এই সময় বোমার হিড়িক হলো, লোকে দলে দলে পালাচ্ছে। এখানেও ঠিক মারলো অনেক, ফলে আরো দুর্মূল্য হয়ে উঠল সব জিনিস। কিন্তু ওদিকে যখন ৫০ সালের মন্বন্তর এলো বাংলাদেশে, চাল মেলে না, তখন এখানেও হুড়হুড় করে চালের দাম চড়তে লাগলো। আর চলে না। ছেলেকেও লিখে লাভ নেই, সেখানেও তো আরো বিপদ। এর মধ্যেই নাকি বউয়ের গহনা বিক্রি শুরু হয়েছে। না ছেড়ে উপবাসটা যখন দিন রাতে পৌঁছলো, তখন চাকরি নিতে হলো। রান্নার কাজ, দুবেলায় ৭ জন করে লোকের খাওয়া, আহুতি জাহুতি তো আছেই, অর্থাৎ হাড় ভাঙা খাটুনি। সেখানেই জায়গা মিলল, কিন্তু একতলা স্যাঁতস্যাঁতে ঘর। আগে এগুলো অন্য সময় পড়ে থাকতো, খুব গরমের সময় পরিষ্কার করে নিয়ে দুপুরবেলা শুতেন বাড়ির লোকেরা। এখন সেখানেই বসবাস। হায় রে, যদি বাড়িতে জীবৃত্তি করতুম ছেলে সংসারে, তাহলে উপবাসটা বাঁচত, না খাইয়ে রাখতে পারতো না ছেলে। কি যে দুর্মতি হলো। এক এক সময় স্বামীর কথাও মনে পড়ে বইকি, এখন যেন আরো পড়ছে। এই পাথরের মেঝেতে মাথা কোড়েন শোভা। গো, তোমাকে কষ্ট দিয়েছি বলেই এত কষ্ট পাচ্ছি, তুমি আমাকে মাফ করো। কখনো বলেন, খোকাটা কত বলতো, তখনও যদি মাপ চাইতুম। গো, তুমি আমাকে মাফ করো। কিন্তু এত খেটেও পেট চালাবার উপায় বুঝি থাকে না। চোখে ছানি পড়ছে, কুটনো করতে করতে হাত কাটে। রান্নাঘর নিচের তলায়, লোক বেড়ে যেতে এখানে আনতে হয়েছে। আগে উপরেই রান্না হতো বড় ঘরে, এখন এই ঘুপচি ঘরে। দিনেও অন্ধকার হয়ে থাকে। শেষে একদিন অন্ধকারে কুটনোর জায়গায় গরম ডালে হাত পড়ল। বাড়ি যান তিনি বললেন, দেখুন, আপনার এসব কাজ করা উচিত নয়। আপনি জানাশুনো কে আত্মীয় আছে তার কাছে চলে যান। ছানি তো এখনই কাটানো যাবে না।
বুড়ো মানুষ, এই যুগে কোনো কাজকর্ম কেউ দেবে না। হঠাৎ এই চাকরি, তাও গেল। আবারও মাথা ঘোরা ছাড়া উপায় কি? অনেক ভাবলেন শোভা। প্রথমে মনে হলো ভিক্ষেই করবেন, দশাশ্বমেধের রাস্তায় যেমন অনেকে করে কাপড় পেতে। তাতেও মন সরে না। ভালো উপায় মা গঙ্গার কোলে গিয়ে পড়া। তাই ভেবে স্থির করলেন, এই তো ভালো, কোনো সমস্যা থাকে না। কিন্তু প্রাণের মায়া মানুষ বুঝি ছাড়তে পারেন না কিছুতেই। মনে হয় ওরা যা বলেছেন, ছেলে আছে, কর্মক্ষম ছেলে, সে কথা বলেননি এদের। বলেছেন কোনো আত্মীয়, তা সেই ছেলের কাছে গিয়ে পড়বেন নাকি? ছেলে একেবারে তাড়িয়ে দেবে? দেয় তো, মা গঙ্গা তো আছেনই, সেই একই তো গঙ্গা। টাকা জমেছিল অল্পই, এরা থোক টাকা দেন, কাপড়খানা তো কিনতে হয়। তবু মনে হয় ট্রেন ভাড়া, কলকাতায় নেমে খুঁজে খুঁজে যাওয়া, হয়তো রিক্সা করতে হবে, তাও হয়ে যাবে। তিনি মাত্র দুটি কাপড়, একটি সেমিজ সঙ্গে নিয়ে রওনা হলেন। হাতা বেড়ি বাসন কোসন নিয়ে কোথায় যাবেন? বইবে কে? কলকাতায় গিয়ে অগাধ জলে পড়লেন। দীর্ঘকাল কলকাতায় থাকতেও যাওয়া আসা ছিল না। আত্মীয় স্বজন যা আছে, দরিদ্র হওয়ার পর কারোর সঙ্গে কোনো সম্পর্ক নেই। যা এখানে ওখানে গেছেন ছেলের সঙ্গে, সে নিয়ে গেছে বাসে বা ট্রামে। রাস্তা মনে রাখবার কোনো বালাই নেই। খুঁজতে খুঁজতে জিজ্ঞাসা করে খুঁজতে খুঁজতে জিজ্ঞাসা করে যেতে বিস্তর দেরি হলো। ট্রেন থেকে নেমেছেন বেলা 11টায়। পুরনো বাড়িতে যখন শেষ পর্যন্ত পৌঁছলেন, তখন 5টা বাজে প্রায়। কিন্তু কই, ছেলেরা তো নয়, এ তো একেবারে অপরিচিত সব। এ কি হলো? গেল কোথায়? টাকা যা আসতো সই করে নিতেন, কখনো ঠিকানার দিকে চেয়ে দেখেননি। এখন কোথায় যাবেন? কোথায় তাদের খুঁজবেন? অনাহারে এইভাবে দীর্ঘকাল হাঁটা বাজে আর চলছে না। গঙ্গা, সেও তো অনেক দূর। অত দূর যেতে পারবেন? শেষে রাস্তায় পড়ে মরবেন নাকি? মনে ছিল না যেটা, উপরের তলায় যারা থাকতো তাদের নিজেদের বাড়ি। উপর থেকে বাড়ির গিন্নি চোখ পড়ল। ও মা, এ যে নরেশের মা। হ্যাঁ হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। চেহারায় জেনমার আর জো নেই, তবু চোখ দুটো তো আছে, আর কপালের কাটা দাগ। আসুন আসুন, আসুন। ও মা, এ কি হাল হয়েছে? ম্লান হাসি হেসে শোভা বললেন, আর হাল? তা ওরা কোথায় থাকে? আচ্ছা আচ্ছা, সে হবে এখন। আর চলবার অবস্থা নেই আপনার। চলুন তো, একটু থিতু হন। তারা আছে, ভালোই আছে। উনি আসুন, গিয়ে পৌঁছে দেবেন এখন। একরকম হাত ধরে টেনে উপরে তুললেন মহিলা। জল এনে পা ধুইয়ে দিলেন। তারপর পাখাটা খুলে দিয়ে বললেন, এই উপরে মালতি ধরা জল আছে, হাত মুখ ধুয়ে নিন। কাপড় ছাড়বেন তো? আমার পুজোর তসর আছে, পরে একটু জল খান। আমার হাঁড়িতে ভাতও আছে। তবে আপনি বামুন, খাবেন কি না? না হলেও ঘরে কলা পেঁপে আছে, মিষ্টিও আছে। আগে শরবত করে দিই। না বলা প্রতিবাদ করাই উচিত, কিন্তু সে ক্ষমতা যে তার নেই। তার যা অবস্থা, দুটো ভাতের জন্যই মনটা হাহাকার করছে। এই তো তিলির বাড়িতে রান্না করে এলেন, ছোমার ন্যাপা সবই হয়েছে। বাম নাই ফলাবার উপায়ও নেই, ইচ্ছাও নেই। তবু কড়কড়া ভাত নাই খেলেন। এখন একটু কিছু পেলেই যেন বেঁচে যান। শরবত ফল মিষ্টি সাজিয়ে দিলেন গিন্নি। বললেন, বাবা, যা হাল করে এসেছেন, চোখ তো কপালে ওঠার কথা। কিন্তু ওরা? উৎকণ্ঠিত শোভা প্রশ্ন করেন। বলছি বলছি, সেই বোমার হিড়িক পড়লো না, ওদের আপিসের এক বাবু, সে বুঝি বেশ বড় দরের অফিসার। সে বলেছিল, তুমি যখন কোথাও যাচ্ছ না, তখন আমার একতলাটায় এসে থাকো না। যাই হোক, এটা ওটা কিছু তো দামি জিনিস আছেই। বাড়ি পড়ে থাকলে তালা ভেঙে চোর ডাকাতেরা সব লুটে ফুটে নেবে।
তা নরেশ তো আপনার পাকা ছেলে বললে, তারপর এটা ছেড়ে যাব, আপনারা যখন আসবেন আমরা কোথায় দাঁড়াবো? তা শিবাবু বলেছেন ও বাড়িটা হাতে থাক না, ভাড়াটা দিয়ে যাও। নরেশ বললে, তা হয় না, যদি পরিষ্কার করে বলেন আপনারা নিচের তলার দুটো ঘর, রান্নার জায়গা আমাদের ছেড়ে দিচ্ছেন, তাহলে আসতে পারি। অথই জলে পড়তে রাজি নই। তাতেই রাজি হতে হলো বাবুকে। বেশ বড় ঘর, আলো বাতাস আছে, ওরা বেশ ভালোই আছে। কর্তা এসে সব শুনে নিজে একটু হাত মুখ ধুয়ে চা খেয়ে বললেন, হ্যাঁ চলুন চলুন, চলুন আপনাকে পৌঁছে দিয়ে আসি। রিকশায় যাওয়ার মতো দূরত্ব নয়, তাছাড়া এত ঘনিষ্ঠ হয়ে বসায় দুজনেই অস্বস্তি বোধ করবেন, তাই ট্যাক্সি করলেন। ভাড়ার টাকাটা দিতে হবে কিনা শোভা ভাবছেন বা মনে মনে হিসেব করছেন, ভদ্রলোক নিজেই দিয়ে দিলেন। গাড়ি থেকে নামতেই নরেশের সঙ্গে দেখা হলো। সেও অফিস থেকে এসে বোধহয় বাজার করতেই যাচ্ছে। প্রাক্তন বাড়িওয়ালার সঙ্গে কে ওই ভদ্রমহিলা? চিনতে দেরি হলো, বেশ একটু সময় লাগলো বলাই উচিত। তারপরে মনটা অনুশোচনায় ভরে গেল। সেই মায়ের এই অবস্থা, এ তো প্রায় মৃত্যুপথযাত্রীর চেহারা। এগিয়ে এসে মাকে জড়িয়ে ধরে বললে, মা, মা, এই অবস্থা হয়েছে, এসো এসো, ভেতরে এসো। এনে বসিয়ে প্রণাম করলো। প্রাক্তন বাড়িওয়ালা আর বসলেন না, বললেন, আমি যাই, এখন তোমাদের মা বেটার অনেক কথা জমে আছে, আমারও কাজ আছে কিছু। শোভা ক্ষীণ কণ্ঠেই বললেন, ওর গাড়ি ভাড়াটা। না না, সেসব কিছু নয়, একদিন এনেছি, আপনাদের কাছে গাড়ি ভাড়া নেব। আবারও মাকে দেখলো, খুবই খারাপ লাগছে। বলল, তুমি যখন লিখলে ওখানে রান্নার কাজ পেয়েছো আর টাকা পাঠাতে হবে না, তখনই আমার খারাপ লেগেছিল, কিন্তু সত্যি বলছি কোনো উপায় ছিল না। তুমি এখানে থাকলে একরকম করে চলেই যেত, চালাতে হতো, কিন্তু সত্যিই বলছি, বিশ্বাস করো মা, এই সবে একটু কপালটা ফিরল, তখন থেকেই ভাবছি তোমাকে নিয়ে আসবো। নাতিকে দেখলে না, সে যে কত অসুবিধে বলেই, তা কি বুঝি না? শোভা এবার কথা কইলেন, কপালটা ফিরল কি করে? লটারিতে টাকা পেয়েছো? ধুর, আমার কপালে লটারির টাকা? এ তোমার বৌমা, স্ত্রী ভাগ্যের ধন বলে, তাই হলো, ওর বুদ্ধি কাজ করলো বলতে হবে। যখন অবস্থা খারাপ থেকে খারাপ হচ্ছে দেখলো, তখন শর্ট হ্যান্ড টাইপ রাইটিং শিখতে লাগলো বউবাজারের বড় স্কুলটায়। ওর ওইদিকে বোধহয় ন্যাক ছিল, অল্প দিনের মধ্যেই শিখে, সত্যও প্র্যাকটিস করে আমাকে বলতো, তুমি ডিকটেট করে দাও, আমি দেখি কত ভুল হয়। সত্যি যখন এক্সপার্ট হয়ে উঠলো, তখন এই চাকরিটা, আমেরিকান ফার্ম, মাইনে অনেক বেশি। যে সাহেব দেখেন, তিনি কড়া মেজাজের লোক, কাজ দেখে খুশি হলেন, ওখানে চাকরি ছেড়ে এখানে এলো। 9টা থেকে 6টা অফিস, একটু আধটু দেরি হলেও কিছু বলেন না সাহেব, আরো খুশি। তেমনি শনি রবি ছুটি, এখন আমার মাইনে 3 গুণ বেশি ওর মাইনে। তারপরে বলল, আমি সত্য বলছি মা, বাবার দিব্যি, তখন থেকেই ভাবছি তোমাকে নিয়ে আসবো। তোমার বৌমা নিজেই কথাটা তুললে, যাবো যাবো ভাবছি, তুমি এসে গেলে। স্ত্রী ভাগ্যে ধন, তার স্ত্রী ভাগ্যে কি হলো? আমার অদৃষ্টে কি কিছু লিখন থাকতে নেই? মনটার মধ্যেই যেন আগুন জ্বলে ওঠে। ঠিক এই সময় একটা মাঝবয়সী মেয়ে ছেলে একটা বাচ্চাকে নিয়ে ঢুকলো। ফুটফুটে সুন্দর ছেলে। এই কি ওর নাতি? খোকার ছেলে? এ কে রে? ওই তোমার নাতি? এই মেয়ে ছেলেটিকে রেখেছিলুম 10টা 5টা, ছেলেটাকে দেখবে। কিন্তু এখন তো ওর রান্না বাড়া করে যাওয়া যায় না, 9টায় আপিস, তাই দিন রাতের লোক রেখেছি, ওই রান্না বাড়া করে, ভালো জাত,
তোমার তো অত ছুঁই নেই, তুমিও ওর হাতে খেতে পারবে। আর না হয় নিজে ভাতটা করে নিও, তোমায় আর কিছুই করতে হবে না। ছেলেটাকে দেখো, সবে স্কুলে ভর্তি হয়েছে, তাড়াতাড়ি ফেরে, এই সারদাই পৌঁছে দিয়ে নিয়ে আসে। বলতে বলতে নেমে গিয়ে ছেলেকে এনে একেবারে হাতে ধরিয়ে দেয় নরেশ। এই নাও মা, তোমার নাতি, মুখখানা দেখো, একেবারে বাবা। তোমার বৌমা তো বলে, ফটো দেখেই বলে, এই বাবাই ফিরে এসেছেন তোমার কাছে। আর ধৈর্যের মান থাকে না, নাতিকে জড়িয়ে ধরে অস্ফুট গলায় বললেন, সত্যি এসেছো আবার? আমাকে মাফ করেছো? বলো, আমাকে মাফ করেছো? ছেলেটা এই অজানা বুড়ি চোখের জল দেখে সিঁটিয়ে উঠেছিল। নরেশ বলে, তোর ঠাকুমা রে, তোকে আদর করবার লোক এইবার এলো। সারা রাতই ভাবলেন শোভা, তুমি হলো না, ভাত খাননি। বৌমা এসে জামা কাপড় ছেড়ে নিজে রেঁধে দেবে বললে উনি বললেন, না মা, আমার রাত্রে ভাত খাওয়া সহ্য হবে না, যা হোক কিছু দাও, তাতেই হবে। আমার আর অত ছুঁই নেই, এখন ওই সারদার হাতেও খেতে পারি, কিন্তু মরা পেট, রাতে একটু ফল মিষ্টি দিলেও চলে যাবে। কিন্তু বউ ছাড়ল না, নিজে পরোটা আলু চচ্চড়ি করে দিল। আর বোধহয় সেই জন্যই ঘুম হলো না। সকালবেলা উঠে চা খাওয়ার পর ছেলে বললে, ভালো করে বাজার করি মা, তুমি আজ রেঁধে খাওয়াও, অনেকদিন খাইনি। আর ছুটি পড়েছে, ওকে অবশ্যই যেতে হবে, আমার কিন্তু ছুটি, তোমার হাতে খাবো আজ। হাসলেন শোভা, রান্নাও করলেন। সারদা চিবুক ধরে বললেন, তুমি মা বেশ গুছিয়ে সুছিয়ে কাজ করো দেখছি, আমি আর কদিন, তুমি ওদের দেখো। ছেলেকে খাইয়ে, নাতিকে নিজের হাতে খাইয়ে 2 দিন পরে ভাত খেলেন। তারপর ছেলের কাছে এসে বললেন, দেখ, আমার চোখটায় ছানি পড়েছে, কাশির ডাক্তার বলেছেন খুব দ্রুত ছানি পড়ছে আপনার, এমনটা বড় একটা হয় না, 2 মাস পরেই আপনি কাটাতে পারবেন। তুই এইটা করে দে বাবা, যাতে আমি দেখতে পাই একটু, তারপর কাশিতেই চলে যাব। আজকাল একবেলা খাওয়াই অভ্যেস হয়ে গেছে, দীর্ঘদিন। তুই যদি আমাকে 25টা টাকা পাঠাতে পারিস, তাহলেই চালিয়ে নেব। কখনো সখনো কাপড় জামা কিনতে হয়তো 10-15 টাকা বেশি চাইব। এখনো খুঁজে দেখলে সামান্য টাকায় ভাড়ার ঘর পাবো, কোনো মতে চালিয়ে নেব। তুমি চলে যাবে, এই তো ভালো অবস্থার মুখ দেখলে মা। সেই জন্যেই চলে যাব রে, তুই কাল বললি না শ্রীভাগ্যে ধন, আমার ভাগ্যে কি দেখেছিস কিছু? আমি যেখানে যাব সেখানেই আগুন জ্বলবে, দুঃখ আর জ্বালা। আমি দূরে থাকলে, বিশেষ করে বাবা বিশ্বনাথের কাছে পড়ে থাকলে, হয়তো বিষটা কেটে যাবে। তোর ছেলে হয়ে উনি এসেছেন বলছিস না, তাই যদি হয়, তিনি কি এত পাপ সহ্য করতে পারবেন? না রে না, যত শিগগির পারিস সরিয়ে দে। বলতে বলতে কান্নায় যেন ভেঙে পড়লেন। আমার ভাগ্যে শুধু বিষ, আমার ভাগ্যে শুধু বিষ, দেখছিস না। শেষ হলো আজকের গল্প, গজেন্দ্র কুমার মিত্রের লেখা গল্প শ্রীভাগ্য। যারা পুরো গল্প পাঠটি শুনলেন তাদেরকে জানাই আমার আন্তরিক ধন্যবাদ। যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন এবং পারলে আপনাদের প্রিয়জনের মধ্যে গল্পটিকে শেয়ার করে দেবেন। আর যারা নতুন শুনছেন, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে নিয়মিত শুনতে থাকুন নতুন বাংলা গল্প। সকলেই খুব ভালো থাকুন। ফিরে আসছি খুব শীঘ্র নতুন গল্প নিয়ে।